আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে বেনাপোল বন্দর হয়ে কলকাতা যাওয়ার অভিজ্ঞতা। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। কিভাবে খুব সহজে একেবারে ঝামেলাবিহীনভাবে ঢাকা থেকে কলকাতা এই বেনাপোল স্থলবন্দর দিয়ে যাওয়া যায় সেই ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইমাত্র আমরা ঢাকা থেকে শ্যামলী এরা ট্রাভেলসে করে বেনাপোল এসে পৌঁছেছি। এখন আমরা আছি 24 পরগনা। এখন কলকাতার স্থানীয় সময় বিকেল 5টা বাজে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি শ্যামলী এনার ট্রাভেলসের বাসে। এখন রাত 11টা বাজে। আমি যাচ্ছি ঢাকা থেকে কলকাতা এই বাসে করে। ইনশাল্লাহ সকাল 4:30 5টার মধ্যে আমরা পৌঁছে যাব বেনাপোলে। আসলে কোথাও যাওয়ার আগে বা ট্যুর প্ল্যান করার আগে আমি মনে করি যে একটু আগে ভাগে টিকিট কেটে নিলে ভালো সিটটা পাওয়া যায় এবং কনফার্মেশনটা হয়ে যায় যে যাওয়া হয়ে যাচ্ছে এবং সেভাবে বাকি প্ল্যানগুলো করা যায়। তো আমরা একটু আগেই টিকিট কেটে ফেলেছিলাম, তাই একদম সামনের সিটে বসেছি। আমরা যাচ্ছি বিজনেস ক্লাসে। এই আপনাদের দেখাচ্ছি বাসটা বেশ স্পেস অনেক বেশি, 3টা সিট, তো খুব এসিও অনেক ভালো, বেশ আরাম করেই আমাদের যাওয়াটা হবে। শ্যামলী এনা ট্রাভেলস 2 টাইপের সার্ভিস দিয়ে থাকে। একটা হচ্ছে ঢাকা টু বেনাপোল, আরেকটা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করার পর পেট্রাপোল থেকে কলকাতা। তো যেটা ঢাকা টু বেনাপোল সেটাই বিজনেস ক্লাস সার্ভিস দিয়ে থাকে, তো আমরা এটাতে যাচ্ছি। আর ডিরেক্ট যেটা একটা বাসই সরাসরি কলকাতা চলে যায় সেটা হচ্ছে ইকোনমি ক্লাস, সেটা একটু কনজাস্টেড, তাই আমি এটাই নিয়েছি। যেহেতু লং জার্নি, বাচ্চাদের নিয়ে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তো আমার কাছে মনে হয়েছে বিজনেস ক্লাসের এই বাসটাতে যাওয়াটাই বেশি আরামদায়ক হবে। আমাদের বাস এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে। ঢাকা থেকে কলকাতা আমাদের টিকিট পড়েছিল জনপ্রতি 2000 টাকা। এখন ভোর 4:30। আমি আছি বেনাপোল ল্যান্ডপোর্টে। এইমাত্র আমরা ঢাকা থেকে বেনাপোল এসে পৌঁছেছি। এখানে আসার পরে শ্যামলী এনার ট্রাভেলসের পক্ষ থেকে আমাদেরকে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা যেটা আমাদেরকে বলেছে যে আমাদের আলাদা করে লাইন হবে ইমিগ্রেশনের সময় এবং আমাদের কোনো ধরনের হ্যাসেল যেতে হবে না। আমরা কাউন্টারে বসে থাকবো, আমাদের সব কাজ তারাই কমপ্লিট করে দেবে। আর সেজন্য আমরা তাদেরকে দিয়েছি পার পারসন 200 টাকা করে, যার মধ্যে 150 টাকা সার্ভিস চার্জ আর 50 টাকা পোর্ট ফি। এখন অপেক্ষা করছি, দেখা যাক কিরকম ভিআইপি ট্রিটমেন্ট তারা আমাদেরকে দেয়। বেনাপোল স্থলবন্দরে বর্ডার খুলবে 6টায়, আর এখন বাজছে 4:30। তো এই সময়টা আমরা এই বেনাপোল আশেপাশের জায়গাটা ঘুরে দেখছি এবং আপনাদের সাথে এই ভিডিওতে সেটা শেয়ার করব। একদম যতই সময় যাচ্ছে বেনাপোলে মানুষের সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা আসছে এই স্থলবন্দর দিয়ে ভারত প্রবেশের জন্যে। এখন বাজে ভোর 6টা, আর হাফ অ্যান আওয়ার পরেই ইমিগ্রেশন অফিস ওপেন হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল, যেখানে এখন থেকেই মানুষজন অপেক্ষা করছে ইমিগ্রেশনের জন্য। বাংলাদেশে যে কয়টি স্থলবন্দর রয়েছে তার মধ্যে বেনাপোল হচ্ছে সবচেয়ে বড় এবং পুরাতন স্থলবন্দর। ভারতের সাথে বাংলাদেশে প্রায় 90% ব্যবসা বাণিজ্য সম্পন্ন হয় এই বন্দর দিয়ে, তাই অর্থনৈতিক দিক দিয়েও এই বন্দরের গুরুত্ব অনেক বেশি। এই বেনাপোল স্থলবন্দরটি সকাল 6:30টায় ওপেন হয়ে সন্ধ্যা 6:30টায় বন্ধ হয়। প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত মানুষ এই স্থলবন্দর দিয়ে ঢাকা থেকে কলকাতায় যান, কেউ বা ব্যবসার জন্য, চিকিৎসার জন্য অথবা ঘুরে বেড়ানোর জন্য। অনেকেই আছেন সলো ট্রাভেলার বা ফ্যামিলি নিয়ে যেতে চান, কিন্তু সড়ক পথে যাওয়ার অজানা আশঙ্কায় যেতে হয়তো সাহস করে ওঠেন না। আমার আজকের এই ভিডিও তাদের জন্য। বাই রোডে ঢাকা থেকে কলকাতা আমি প্রথমবার যাচ্ছি, তাই বেনাপোল বন্দরেও আমার এই প্রথমবার আসা। সকাল 6:30টায় ইমিগ্রেশন অফিস ওপেন হওয়ার সাথে সাথে শ্যামলী এনা ট্রাভেলস থেকে আমাদেরকে আমাদের পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এবং পাসপোর্ট নিয়ে আমরা ইমিগ্রেশন অফিসে চলে এসেছি। এখন 6:45 বাজে। আমরা অফিসের ভেতরে ঢুকে লাইন করে ভেতরে যাচ্ছি ইমিগ্রেশন অফিসে। আরও যে ডকুমেন্টস লাগবে সেগুলো জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য।
বাংলাদেশ এবং ভারতের ইমিগ্রেশন অফিসে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এইমাত্র ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। যেমনটা সকালে বলছিলাম যে আমরা 150 টাকা করে সার্ভিস চার্জ দিয়েছি যাতে ইমিগ্রেশনে কোনো হ্যাসেল না হয়। তো এক্ষেত্রে বলবো যে বাংলাদেশ অংশে আমাদের আসলেই কোনো ঝামেলা হয়নি। খুব কম সময়ের মধ্যে, মাত্র হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন হয়ে গিয়েছিল। সেখানে সবাই আমাদের খুব হেল্প করেছে, যারা এনা ট্রাভেলসের লোক ছিল। ওইভাবে লাইন ধরে দাঁড়াতেও হয়নি, আমরা কাজ শেষ করে চলে এসেছি। কিন্তু যখন ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢুকলাম সেখানে অনেক লম্বা লাইন, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমাদেরকে কাজ শেষ করতে হয়েছে। আমরা তো 6:30 পৌনে 7টার দিকে ঢুকেছিলাম বাংলাদেশের ইমিগ্রেশনে এবং এখানের ইমিগ্রেশন শেষ করে আমরা 9:30টায় প্রবেশ করেছি ইন্ডিয়াতে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইমিগ্রেশনের জন্য কি কি কাগজপত্র লাগবে। বাংলাদেশ অংশে ইমিগ্রেশনের জন্য আপনাকে জমা দিতে হবে পাসপোর্ট, কর্ণাটিকা সার্টিফিকেট, ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স। আর স্টুডেন্টের ক্ষেত্রে আইডি কার্ড জমা দিতে হবে, বিজনেসম্যানের ক্ষেত্রে লাগবে ভ্যালিড ট্রেড লাইসেন্স, আর যে চাকরিজীবীর ক্ষেত্রে এনওসি অবশ্যই লাগবে। এখানে আসার পরে এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে, সিম নেওয়ারও আছে। আমরা এখন সিম নিব, মানি এক্সচেঞ্জ করব। সিম কত করে পড়লো? সিম আপনার 100 রুপিয়া রিচার্জ, এটা প্যাকেজটা আলাদা নেই। কিন্তু আপনার পাসপোর্ট একদম সিম চার্জ 100 রুপি করে লাগে, 100 রুপি, আর হচ্ছে রিচার্জেরটা আলাদা। দুটো সিম নিলাম, 100 টাকা করে সিম দিতে হয়েছে। আর প্যাকেজ নিয়েছি 365 রুপির প্যাকেজ নিয়েছি দুটো সিমের। সিম নেওয়ার জন্য শুধু পাসপোর্ট দেখালেই হয়, পাসপোর্টের উপরেই সিমটা থাকে। আর সিমের মেয়াদ হচ্ছে আপনার ভিসার মেয়াদ যতদিন থাকবে ততদিনই সিমের মেয়াদ থাকবে। এইখানে ডলার বাংলাটা ভালো হবে, সব কি এখানে ভাঙা কি? হ্যাঁ, সব যতটা আপনাদের প্রয়োজন ততটা ভাঙিয়ে নিতে পারেন। বাস ছাড়বে কখন? স্যার উইকলি প্যাসেঞ্জার সব আসবে। ও আচ্ছা, বেশিক্ষণ টাইম লাগবে? এখন সকাল 10টা বাজে। আমরা পেট্রাপোলে এসে এই মাত্র বাসে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই যাত্রী সবাই উঠে গেলে আমাদের বাস ছাড়বে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব কলকাতার নিউ মার্কেট, মার্কেট স্ট্রিটে। এবার আপনাদের বলে দিচ্ছি ইন্ডিয়াতে ইমিগ্রেশনের জন্য কি কি জরুরি কাগজপত্র লাগে। পাসপোর্টের সাথে আপনাকে অবশ্যই হেলথ কার্ড এবং ইমিগ্রেশন কার্ড ফিল আপ করে জমা দিতে হবে, যেটা যখন আপনার লাইনে থাকবেন তখনই এই কার্ডটা দেওয়া হবে। তো সেটা ফিল আপ করে জমা দিলেই হবে। সাথে করোনা সার্টিফিকেটটা তারা চেক করে আবার আপনাকে ব্যাক করে দিবে। এবার আমি কলকাতায় এসেছি 1 সপ্তাহের জন্য। বরাবরের মতোই আমার সাথে আছে আমার ছেলে অর্ক, আর্য, ছোট ভাই অরণ্য আর আমার হাজব্যান্ড রাজীব। কলকাতা বাংলা সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সূতিকাগার। 300 বছরের পুরনো কলকাতা দেখতে এবার আমি ঘুরে বেড়াবো কলকাতার বিভিন্ন জায়গা। আশা করছি এবার আমার কলকাতা ভ্রমণের প্রতিটি ভিডিও আপনারা দেখবেন এবং জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। পেট্রাপোল থেকে একটু আগে বাস ছাড়লো, এখন যাচ্ছি ঐতিহাসিক যশোর রোড দিয়ে। এই রোডের দুই পাশে শতবর্ষী সেই সব গাছগুলো রয়েছে। বাংলাদেশের সাথে এই যশোর রোডের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। ব্রিটিশ পিরিয়ডে যখন কলকাতা বাংলার রাজধানী হয় তখন পূর্ব বাংলার সাথে রাজধানীর সম্পর্ক স্থাপনের জন্যই এই যশোর রোডটি তৈরি করে ব্রিটিশ সরকার, যেটি কলকাতা থেকে সরাসরি যশোরে এসে মিলেছে। এবং পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোডের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। সেই সময় এই যশোর রোড ধরেই লক্ষ লক্ষ শরণার্থী প্রতিদিন ভারতে গিয়েছে আশ্রয় শিবিরে এবং মুক্তিযোদ্ধারা গিয়েছে ট্রেনিংয়ের জন্য এই রোড ধরে এবং ফিরেও এসেছে আবার যুদ্ধ করতে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই যশোর রোডের অবদান অনস্বীকার্য। 1971 সালে এই যশোর রোডকে নিয়ে কবি এলেন্স গিন্সবার্গ চমৎকার একটি কবিতা লিখেছিলেন এবং পরবর্তীতে সেই কবিতা বব ডিলান গান আকারে গিয়ে বাংলাদেশের শরণার্থীদের জন্য এবং যুদ্ধের সময় প্রচুর টাকা কালেকশন করেন আমেরিকার বিভিন্ন স্টেটে কনসার্ট করে। Millions of babies watching the skies, bellies swollen with big round eyes. On Jessore Road, long bamboo huts, no place to shit but sand channel ruts. Big round eyes on Jessore Road, long bamboo huts,
এবার আমার কলকাতা ভ্রমণে কলকাতার দর্শনীয় স্থানগুলো দেখার পাশাপাশি আমি দেখব শত বছরের পুরনো মুসলিম স্থাপত্য এবং ঐতিহ্য, পাশাপাশি এখানকার মানে কলকাতার মুসলিমরা কেমন আছেন সে বিষয়ে জানবো এবং সে সম্পর্কে ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে। পেট্রাপোল থেকে কলকাতার দূরত্ব 85 কিলোমিটার। আজকে মনে হচ্ছে রাস্তা একটু জ্যাম, গাড়ি খুব ধীরে ধীরে চলছে। যদিও ওরা বলছে যে 2 ঘন্টার মতো সময় লাগবে যেতে, কিন্তু বুঝতে পারছি না আমরা 2 ঘন্টায় পৌঁছতে পারবো কিনা। কলকাতা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ভিসা প্রসেসিং করবেন। অনেকে বিষয়টাকে খুব জটিল মনে করেন বা ভয় পান যে কীভাবে করব, এজেন্টের কাছে চলে যান ইন্ডিয়ার ভিসা প্রসেসিংয়ের জন্য, কিন্তু আমি বলবো যেটা খুবই সহজ একটা কাজ। শুধু শুধু কেন আপনি আপনার পয়সা নষ্ট করবেন এজেন্টের কাছে গিয়ে, যেটা আপনি নিজে করতে পারবেন, কারণ এখন তো অনলাইন আছে। গুগলে গিয়ে ভারতীয় ভিসা আবেদন লিখলেই একটি ফর্ম চলে আসবে। সেই নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো চাওয়া হবে সেই কাগজপত্রগুলো অ্যাটাচ করে ভিসা সেন্টারে জমা দিয়ে দিলেই আপনি নিয়ম মাফিক আপনার ভিসাটা পেয়ে যাবেন। ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট করে দেখাতে পারেন। ডলার এন্ডোর্সমেন্টটাই ভালো, যেটা যে কোনো ব্যাংক অথবা রেজিস্টার্ড মানি এক্সচেঞ্জ থেকে করে নিতে পারেন। বাংলাদেশ ইমিগ্রেশনে ট্রাভেল ট্যাক্স দিতে হয় 500 টাকার, আর বাচ্চাদের জন্য 250 টাকার। অনেকেই এখানে এসে ট্রাভেল ট্যাক্সটা করান, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। আমরা অনলাইনে সোনালী ব্যাংকে ট্রাভেল ট্যাক্স জমা দিয়েছিলাম এবং সেই কাগজটা প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, যে কারণে আমাদের কিন্তু একটু আগে আমরা যেতে পেরেছি ইমিগ্রেশনে, যেহেতু আমাদের ট্রাভেল ট্যাক্সটা আগে দেওয়া ছিল। সো যেহেতু এটা স্থলবন্দর, অনেক ঝামেলা থাকে এখানে, সেক্ষেত্রে কিছু কাজ যদি আগে করে নেওয়া যায় সেটা খুবই ভালো। তো ট্রাভেল ট্যাক্সটা আগে দিয়ে নিয়ে আসলে একটু আগে ইমিগ্রেশনে চলে যাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু আপনি ভারতে প্রবেশ করতে পারবেন না। এবার বলছি কলকাতায় হোটেল বুকিংয়ের কথা। আমরা ঢাকা থেকেই কলকাতাতে বেশ কয়েকটা হোটেলে কথা বলেছি, শুরুতে বুকিংও দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ছবি দেখে অতটা ভালো লাগেনি। বাট একটা হোটেলের সাথে আমরা কথা বলে এসেছি অনলাইনে, এখন গিয়ে দেখব, ফিজিক্যালি দেখে যদি ভালো মনে হয় তাহলে আমরা হোটেলটা নিব। তবে যদি বেশ কিছুদিন থাকেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট একদিনের জন্য বুকিং দিয়ে আসলেও ভালো। পরবর্তীতে যদি পছন্দ না হয় চেঞ্জ করে নেওয়ার অপশান আছে। 24 পরগনার আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে 40 মিনিটের জন্যে। মামা পানি দেবো তো মামা? হ্যাঁ ঠান্ডা দেবো নর্মাল দেবো? সকাল 10টায় বাস ছেড়েছিল পেট্রাপোল থেকে, এখন দুপুর 1টা। তো এখানে সবই দুপুরের খাবার। তো আমরা চিকেন বিরিয়ানি, ভাত, মুরগির মাংস দিয়ে দুপুরের খাবার খাচ্ছি। গতকাল রাত 12টায় বাসে উঠেছিলাম, ভোর 4:30টায় এখানে বেনাপোল চলে এসেছি। আমাদের সময় লেগেছিল মাত্র 4.5 ঘন্টা। খুব স্মুথ এবং ভালো একটা জার্নি আমরা করে বেনাপোল এসেছিলাম। কিন্তু আজ সকালে যে বাসটি করে এখন আমরা কলকাতা যাচ্ছি, জার্নিটা আসলে ততটা ভালো না। যদিও এসি বাস, কিন্তু সিট তেমন একটা ভালো না। পেট্রাপোল থেকে নিউ মার্কেট মাত্র 85 কিলোমিটার দূরত্ব, অথচ এখানে যেতে সময় লাগছে অনেক বেশি। কলকাতা শহরে ঢুকেছে আমাদের গাড়ি অনেকক্ষণ, একে একে পার হয়েছে বিমানবন্দর, শিয়ালদা স্টেশন, কলেজ স্ট্রিট। প্রচণ্ড জ্যামের মধ্যে আটকে আছে আমাদের বাস, আগাচ্ছেই না। প্রায় 4টা বাজতে চললো। 10টায় পেট্রাপোল থেকে আমরা বাসে উঠেছি। একে তো বাসটা চলছিল খুব ধীর গতিতে, জ্যাম তো ছিলই, আর এখন শহরের ভেতরে যে জ্যাম, গাড়ি শুধু জাস্ট বসে আছে। জানি না আর কতক্ষণ সময় লাগবে নিউ মার্কেটে পৌঁছাতে। শ্যামলীর কাউন্টার না এখানে? কাউন্টার রাস্তা জাম বলে না দাদা, বাদিকে কাউন্টারটা আছে, রাস্তা জাম বলে দিয়ে খালি বাদিকে কাউন্টারটা না? হ্যাঁ এই বাদিকে। এখানে
দেখি, যদিও আমরা ঢাকা থেকেই হোটেলের জন্য কথা বলে এসেছিলাম অনলাইনে, তারপরেও এখানে কাউন্টারে শ্যামলী এনা ট্রাভেলসের কাউন্টারে আসার পর এখানকার একজন লোক আমাদেরকে আবার হোটেল দেখাচ্ছেন যে এখানে কাছাকাছি হোটেলগুলো অনেক ভালো হবে, তো তার সাথেই যাচ্ছি। এখন কলকাতার স্থানীয় সময় বিকেল 5টা বাজে। আমরা এখানে এসে পৌঁছেছিলাম 3:30টার সময়। এই 1.5 ঘন্টা আমরা নিউ মার্কেটের আশেপাশে যতগুলো হোটেল আছে সব দেখেছি মোটামুটি। তো যেটা হয়েছিল, যে হোটেলটার সাথে আমরা কথা বলে এসেছিলাম অনলাইনে, এসে দেখে সেটা একেবারেই পছন্দ হয়নি, কারণ অনেক অপরিচ্ছন্ন। এখানকার বেশিরভাগ হোটেলে যে সমস্যা, খুবই কনজাস্টেড। প্রাইস তো পরের কথা, শুরুতে মানে আপনার দেখেই অতটা ভালো লাগবে না, প্রাইস অনুযায়ী তো অবশ্যই না। তো এখন যেখানে এসেছি সেটা হচ্ছে হোটেল এমারেল্ডস। মোটামুটি ভালো। এখানে আমরা 2টো রুম নিয়েছি 2500 রুপি করে উইথ ব্রেকফাস্ট। কলকাতা থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।